স্ট্যাটিস্টিক্সটা মানে নিয়ে মানে মিসলিড করার সুযোগ, সেটা খুবই খুবই ভালো টপিকস, এবং এই টপিকস হলো পলিটিক্যালি ইনকারেক্ট ডিসকাস করা, তাই না? তাহলে এটা মানে সায়েন্টিফিক্যালি ইনকারেক্ট, মানে পলিটিক্যাল কারেক্টনেস যদি কোনো শব্দ থাকে, তাহলে সায়েন্টিফিক কারেক্টনেস যদি প্যারালাল একটা শব্দ আনো, স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলাটা টোটালি সায়েন্টিফিক্যালি ইনকারেক্ট। আমি আমি মানে আমি আপনার টার্মটা এইভাবে বলতে চাই যে সায়েন্টিফিক্যালি পলিটিক্যাল ইনকারেক্ট। ডাবল ওয়ামি। হ্যাঁ, এবং আমি বলতে চাই আমি নিজে পার্সোনালি এটা ফেস করছি। হ্যাঁ, আমি আর শুধু আমরা ডে টু ডে লাইফের অনেক ঘটনা, স্পেশালি এখন সায়েন্সটা তো বাইরে চলে আসছে, ওই মানে নিউজ মিডিয়া ইউজ করে। আমরা নিজেদের সায়েন্স যারা হার্ডকোর সায়েন্টিস্ট, তারা এটা এক্সাম্পল দেখছি, এবং উই ক্যান আন্ডারস্ট্যান্ড, পিপল ক্যান ডু ইট, কিন্তু এখন নিউজ মিডিয়ারাও রেগুলারলি ইউজ করে এটা, রেগুলারলি। তুমি স্ট্যাটিস্টিক্স নিয়ে তুমি হেভিলি কাজ করছো, মানে রিসার্চের জন্য। তোমার বাংলাদেশে রিসার্চ ক্যারিয়ার এবং তুমি মডেলিং, সেখানে স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিয়ে ভরা, আর এখানেও এক্সপেরিমেন্টাল ডাটা দিয়ে কাজ করছো। এট দ্য এন্ড তোমাকে দেখাইতে হচ্ছে ডাটা ইজ সিগনিফিকেন্ট, তার মানে এটা তুমি রেজাল্টটাকে ইগনোর করতে পারছো না। কিন্তু এইটাই যদি ট্রান্সলেট করো ইভেন্চুয়ালি স্ট্যাটিস্টিক্স, বেসিক্যালি স্ট্যাটিস্টিক্স ছাড়া মডার্ন ওয়ার্ল্ডে কোনো কিছুই করা যায় না, ইনক্লুডিং সায়েন্স, ইনক্লুডিং পলিটিক্স, কারণ পলিটিক্স এর মধ্যে তখন ভোটাভুটি করে, তাই না? তারপরে সাইকোলজিক্যাল যে রিসার্চ আছে সেগুলোর মধ্যে সবই স্ট্যাটিস্টিক্স বেস, সোশ্যাল সায়েন্স স্পেশালি, কারণ সোশ্যাল সায়েন্সটা যেহেতু তুমি এক্সপেরিমেন্ট করতে পারতেছো না, তোমাকে অবজারভেশন করে করে মানে সায়েন্সের পেপার গুলো পাবলিশ করতে হবে, তুমি হেভিলি ডিপেন্ডেন্ট অন স্ট্যাটিস্টিক্স। তাহলে সায়েন্সের ভিতরে অরিজিনাল যদি চিন্তা করো, দ্য আইডিয়া ছিল টু ডিসকভার দ্য প্যাটার্ন, সেই প্যাটার্নের মধ্যে হিডেন একটা মানে আইডিয়া ছিল যে প্যাটার্ন অফ সার্টেনিটি, কিন্তু এখন তো সেই সার্টেনিটি উঠে গেছে। এখন এই জন্য স্ট্যাটিস্টিক্স ইজ রানিং সুপ্রিম, মানে হোয়াট এভার দ্য স্ট্যাটিস্টিক্স ইজ দ্যাটস দ্য ফাইনাল অ্যান্সার। কিন্তু স্ট্যাটিস্টিক্স এর ভিতরে অনেক সাবজেক্টিভিটি আছে, তাই না? যারা অ্যাকচুয়াল ডাটা কালেক্ট করে এবং ডাটাটা যখন অ্যানালাইসিস করে, তার মধ্যে তারা ফ্যাক্টটা বুঝে, কিন্তু যারা জেনারেল পাবলিক, তাদের জন্য তুমি একটু ইন্ট্রোডিউস করতো যে স্ট্যাটিস্টিক্স, হাউ is it useful and how it should be powerful when used this particular way, বাট তোমার যদি অল্টারনেটিভ ভিউ থাকে সেটাও তুমি শেয়ার করো আমাদের সাথে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এই টপিকটা আসলে আমি কথা বলতে পেরে আমি বলি যে আমি আসলে খুবই এক্সাইটেড। এই কারণে আমি পার্সোনালি এই টপিকটা নিয়ে অনেক চিন্তা করছি এবং আমি নিজে অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি যেগুলো আমি শেয়ার করবো। আমি জাস্ট একটা ডিসক্লেমার দিয়ে নিই, আমি মেইনলি স্ট্যাটিস্টিক্স হেভিলি ইউজ করছি পিএইচডিতে বেশি। আগের কাজগুলা বলবো যে পিএইচডি তুলনায় ইনসিগনিফিকেন্ট, বাট এখানে আসলে আমি অনেক কিছু ফেস করছি। আমি আসলে এটা বলতে কোনো দ্বিধা নাই যে আমার এই মুহূর্তে যতটুকু আমার আইডিয়া আছে, আইডিয়া বলতে এই মুহূর্তে আমি যতটুকু বুঝি যে আমি স্ট্যাটিস্টিক্স কতটুকু কম বুঝি, এটা যদি আমি পিএইচডি থাকাকালীন বুঝতাম, হয়তো আমি আরো কনফিডেন্টলি কাজ করতে পারতাম। আর আপনি মেইন যে কোশ্চেনটা করছেন ভাই, আমি আসলে জিনিসটা এইভাবে অ্যান্সার করবো যে there are two ways of finding answers. একটা হচ্ছে ডিটারমিনিস্টিক, একটা হচ্ছে আপনার প্রবাবিলিস্টিক। স্ট্যাটিস্টিক্সের অ্যাপ্লিকেশনটা হচ্ছে প্রবাবিলিটি বেসড আপনার অ্যান্সার খোঁজার জন্য। যখন একটা জিনিস একদম টু দ্য পয়েন্ট ডিটারমাইন করা যায় না, তখন আমাদেরকে এই আনসার্টেনিটি এবং র্যান্ডমনেস নিয়ে কাজ করতে হয়। বেসিক্যালি আপনি যদি দেখেন স্ট্যাটিস্টিক্সের কাজই হচ্ছে দুইটা জিনিস হ্যান্ডেল করে, একটা হচ্ছে আনসার্টেনিটি, যেটা হচ্ছে র্যান্ডমনেসের সাথে আপনার জড়িত, আর একটা হচ্ছে ভ্যারিয়েশন। সো বেসিক্যালি মানে স্ট্যাটিস্টিক্স কাজই করে দুটো জিনিস নিয়ে, আনসার্টেনিটি এবং ভ্যারিয়েশন। সো স্ট্যাটিস্টিক্সকে আপনি যদি ইন জেনারেল আপনি একটু বুকিশ হইতেই বলতে চান, কারণ বুকিশ হইতে বলাটাই মনে করি রিজনেবল। স্ট্যাটিস্টিক্সের কাজ হচ্ছে আপনার ডেটা কালেকশন, ডেটা অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন এবং রিপ্রেজেন্টেশনের একটা সিস্টেমেটিক ওয়ে। তো এখানে আসলে কয়েকটা জিনিস আছে, ডেটা কালেকশন, অ্যানালাইসিস, এন্ড দেন ইন্টারপ্রিটেশন এবং দেন রিপ্রেজেন্টেশন বা প্রেজেন্টেশন। চারটাই খুব ইম্পর্টেন্ট। এবং মোর অফেন আমরা যেটা করি যেটা হচ্ছে আমরা শুধু অ্যানালাইজ করি,
আমরা ইন্টারপ্রিট প্রপারলি করি না, রিপ্রেজেন্ট তো পরের কথা, বাট মেইনলি যে জিনিসটা আমরা যাদের স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে ভালো আইডিয়া নেই তারা সবাই এই জিনিসটা ইগনোর করেছে, সেটা হচ্ছে ডেটা কালেকশন। সো দুই ধরনের, আমি আসলে ডিটেলে যাওয়ার আগে একটা কথাই বলি, দুই ধরনের ওয়েতে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অ্যাপ্লাই করা যায়। একটা হচ্ছে প্রায়োরি বেসড, আপনি আগে হাইপোথিসিস ডেভেলপ করবেন, সেই হাইপোথিসিসের উপর বেস করে আপনি এক্সপেরিমেন্ট ডিজাইন করবেন, ডেটা কালেক্ট করবেন, অ্যানালিসিস করবেন। অথবা পোস্ট হক, আসলে আপনি মানে প্রায়োরি ছাড়া করা ঠিক না, ডেফিনেটলি অলওয়েজ পোস্ট হক শুড বি অ্যাকম্পানিড উইথ প্রায়োরি, বাট পোস্ট হক অ্যানালাইসিস হচ্ছে আপনি কাজ করছেন, ডেটা পাইছেন, তারপর আপনি ডেটার প্যাটার্ন দেখে নতুন একটা হাইপোথিসিস তৈরি করে সেটা জাস্টিফাই করবেন। তো মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আমার আশেপাশে যারা দেখছি সবাইকে দেখি যে যারা আসলে স্ট্যাটিস্টিক্স এর এক্সপার্ট না, তারা ওই প্রথম যে পার্টটা, ডেটা কালেকশন পার্টটাই আপনার ইগনোর করে যায়, যেটা আসলে হেভিলি রিলেটেড টু ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। ডিজাইন অফ এক্সপেরিমেন্ট জিনিসটাই আসছে আসলে ওইটা থেকে। সো এই কারণে আমরা যারা হায়ার স্টাডিজে রিসার্চ নিয়ে কাজ করি, আমাদের আসলে এই জিনিসটা জানা জরুরি। অনেক সময় দেখা যায় রাইট সময়ে কোর্স এভেলেবল থাকে না, বা যেহেতু কোর্সের লিমিটেশন আছে বিভিন্ন কারণে, এটা সবসময় ভলান্টারি না, কখনো ইনভলান্টারি, কখনো বিকজ অফ প্রায়োরিটি আমরা আসলে স্ট্যাটিস্টিক্স কোর্স স্কিপ করতে হয়। আর যদি আমরা কোর্স স্কিপ করে যাই এবং আমাদের যদি এভেলেবল পার্সোনাল না থাকে যারা স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে ভালো ধারণা রাখে, তখন আমাদের যে হাতুড়ে স্ট্যাটিস্টিশিয়ান হিসেবে কাজ করতে হয়, হাতুড়ে ডাক্তারের মতো, এবং অ্যানালাইসিস গুলো হাতুড়েই হয় আর কি। এটা আসলে আমার মন করার কথা না, এটা নিয়ে আপনার বিভিন্ন সময় বিভিন্ন স্টাডি হয়েছে জাস্ট টু চেক যে কিভাবে স্ট্যাটিস্টিক্স বিভিন্ন ফিল্ডে অ্যাপ্লাই করা হচ্ছে। সো সেই সব স্টাডি থেকে আসলে দেখা যায় যে আসলে অনেকেই statistics apply করতেছে like a black box. They don't even know what they're doing and why they're doing. So that's dangerous. So এই কারণে আমাদের জানা উচিত। আচ্ছা, তুমি বলতেছিল যে অরিজিনাল সায়েন্স ছিল ডিটারমিনিস্টিক, কিন্তু যেহেতু এখন আমরা বেশি ম্যাচিউর হয়েছি, আমরা বুঝতে শিখছি যে আমাদের সায়েন্সের ভিতরে এরর আছে, প্রত্যেকটা অবজারভেশনের মধ্যে মিস্টেক আছে। তাহলে সেই মিস্টেকটার সত্ত্বেও ওভারওয়েলমিং নয়েজি ডাটার মধ্যে কোনো প্যাটার্ন আছে কিনা, সেই প্যাটার্নটা দিতে হেল্প করে স্ট্যাটিস্টিক্স। এই জন্য স্ট্যাটিস্টিক্স ভেরি পাওয়ারফুল এন্ড ইউজড এভরিওয়্যার, তাই না? কিন্তু এই অরিজিনাল আনসার্টেনিটিটা কি এলিমিনেট করার কোনো উপায় আছে বাই দ্য এক্সপেরিমেন্ট অ্যালোন? যদি থাকে তাহলে তো স্ট্যাটিস্টিক্স এর ইউজ নাই। মনে করো আমি চাঁদে যেতে পারি কিনা, মনে করো এই কোশ্চেনটা যদি এটা হয় যে ক্যান ম্যান গো টু মুন, এটার জন্য কোনো স্ট্যাটিস্টিক্স আর প্রবাবিলিটি আর কনফিডেন্স ইন্টারভ্যাল দরকার নাই, কারণ জাস্ট ডিড ইট ওয়ান্স, ইয়েস উই ক্যান গো দেয়ার, তাই না? তাহলে কোন কোন জায়গায় স্ট্যাটিস্টিক্সটা ইউজ করতে আমরা বাধ্য হই? তাহলে এইটা একটু আইডিয়া দাও, কোন জায়গাটা স্ট্যাটিস্টিক্স ইউজ করা ছাড়া উপায় নাই? আচ্ছা, মানে রিয়েল লাইফ এক্সাম্পল দাও, নট নেসেসারি তোমার অ্যাকচুয়াল হাই কাটিং এজ রিসার্চ দিতে হবে, আমরা এখন জেনারেল আইল্যান্ড কথা বলতেছি। আপনি যে কোশ্চেনটা করছেন, কোশ্চেনটা শুনতে সিম্পল মনে হলো, দ্যাটস দ্য এসেন্স অফ স্ট্যাটিস্টিক্স। এবং আমি মোটেও স্ট্যাটিস্টিক্স এর এক্সপার্ট না, বাট আমি যতটুকু বুঝি তার মধ্যে আমি একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন স্ট্যাটিস্টিক্স এর একটা কাজ হচ্ছে প্রেডিকশন। আপনি ডিটারমিনিস্টিক ওয়েতে প্রেডিকশন করতে পারবেন না। তো যেখানে আপনার প্রেডিকশন করতে হবে, সেখানে দেখা যায় আপনার যে প্যাটার্ন রিকগনিশন বা প্যাটার্নের উপর বেস করে একটা এক্সট্রাপোলেশনের ব্যাপার আছে, তখনই আপনার স্ট্যাটিস্টিক্সে চলে আসে। যখন আপনি ধরেন বায়াস, প্রবাবিলিটির বায়াস আলোচনা করেন অথবা ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলেন। সিম্পল এক্সাম্পল, আমরা সবাই ওয়েদার চ্যানেল কখনো বাধ্য হয়ে কখনো ইন্টারেস্ট নিয়ে দেখছি। এই যে ওয়েদার চ্যানেলে যে আপনার ওয়েদার প্রেডিক্ট করে, দ্যাটস কমপ্লিটলি স্ট্যাটিস্টিক্স। কারণ কালকে কি হবে কেউ জানে না, এবং এটা ডিটারমাইন করা সম্ভব না। বেসড অন কিছু স্টাবলিশড ফ্যাক্ট, এভেলেবল ডেটা এবং স্টাবলিশড প্যাটার্ন, সেটার উপর বেস করে 1 ডে 2 ডে 1 উইকের আপনার এহেড অফ টাইম আপনার প্রেডিকশন করা হচ্ছে। সো এটা কখনোই ডিটারমিনিস্টিক ওয়েতে করা সম্ভব না। ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল অফ স্ট্যাটিস্টিক্স ইজ আপনার ওয়েদার ফোরকাস্টিং। আচ্ছা আচ্ছা, তার মানে বলতে চাচ্ছ কিছু কিছু জায়গায় ডেটাটা নেচারই এমন কমপ্লেক্স ডেটা, যেহেতু তোমার কাছে কমপ্লিট পিকচার স্ট্যাটিস্টিক্স ছাড়া আর মানে পৌঁছানো যাবে না। কিন্তু তুমি যেটা বললা যে স্ট্যাটিস্টিক্স দিয়ে মানে ওয়েদার প্রেডিক্ট করা যায় না, কিন্তু স্টিল মানে কিছু জেনারেল প্রেডিকশন তো দেওয়া যায়, যেমন হ্যাঁ, কিন্তু দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্কস ভেরি গুড।
ফর এক্সাম্পল তোমাকে যদি বলে, যেমন আমেরিকার ওয়েদার ফোরকাস্টিং সিস্টেম নিয়ে আমি ইন্টারেস্ট, আমি যখন বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশে যদি বলে কালকে বৃষ্টি হবে, ইট ডাজন্ট মেক এনি কনক্লুশন, কারণ পরের দিন সারাদিন রোদ, কোনো মানে ম্যাচিং ছিল না। কিন্তু আমেরিকাতে ওয়েদার প্রেডিকশনটা ওয়েল ডেভেলপ, এরা যদি বলে সিগনিফিকেন্ট রেইন হবে, অ্যাটলিস্ট আকাশটা মেঘলা থাকে, মানে একদম অফ দ্য চার্ট না। আর প্লাস অনেক ক্ষেত্রে আমি দেখবো 70 to 80% চান্সে তারা যদি বলে 10 ইঞ্চি আর অ্যাবভ স্নো হবে, অ্যাটলিস্ট 5 ইঞ্চি হলেও হয়, মানে স্নো অ্যাটলিস্ট হয়। তাহলে যদিও তাদের অ্যাকুরেসি মানে লিমিটেড এবং ভ্যারিয়েবল, এটা আন্ডারস্ট্যান্ডেবল, কারণ তাদের কাছে কমপ্লিট ডাটা নাই, কিন্তু স্টিল তারা অফ দ্য চার্ট না। তাহলে it conclusively proves yes, statistics has real value, এবং এই জন্যই সায়েন্সটা ইউজ করে। কিন্তু আমি একটা অফ টপিকস, আমি জাস্ট এক্সাম্পল আনতেছি, তোমাকে যদি জেনারেল পাবলিকের কাছে এমন ভাবে প্রেজেন্ট করে, তারা মনে করে আসলে সায়েন্সটার মধ্যে অথবা স্ট্যাটিস্টিক্স এর মধ্যে এমনই ইনহেরিটেন্টলি আনসার্টিনিটি আছে, এই জন্য সায়েন্সটাই এমন হয়ে গেছে। আমি এক্সাম্পলটা দিই। মনে করো তুমি যদি আমাকে কোশ্চেন করো যে ভাইয়া ক্লাস 10 এর ছেলেদের এভারেজ হাইট কত, আমি যদি তোমাকে স্ট্যাটিস্টিক্যালি ম্যাচিউর উত্তর দেই, উত্তরটা কেমন হবে? We can be never sure, but I can make some prediction. Based on our model, most likely that their height would be 5 feet 2 inch, but I'm not sure because my confidence interval is very wide and there is 5% chance of committing error, type 1 error, তাই না? আচ্ছা, তাহলে এরকম অ্যান্সার যদি কি একটা জেনারেল পাবলিক শুনে, তারা বুঝবে হ্যাঁ সায়েন্টিস্টরা যতই চেষ্টা করুক তারা কোনো কংক্রিট অ্যান্সার পাবে না, কারণ সায়েন্সটা এখন হয়ে গেছে প্রবাবিলিস্টিক। এখন এইভাবে যদি কেউ চিন্তা করে, দে উইল নট বি মোটিভেটেড টু পারসিউ সায়েন্স। কিন্তু তাদের জন্য আমি বলবো আসলে সিচুয়েশনটা তা না, সিচুয়েশন টোটালি ডিফারেন্ট। খেয়াল করো, অ্যাকচুয়ালি ইন রিয়েল ওয়ার্ল্ড there is a single value, single average if you collect all the data. তোমার ওই ক্লাস 10 এর তোমার যে জায়গায় স্টাডি করতে চাও, এই এলাকার সবগুলা স্টুডেন্টকে যদি তুমি সামহাউ ম্যানেজ করতে পারো, you will get a single 100% sure value, মানে ভ্যালু মানে শিওর ভ্যালু। কিন্তু প্রবলেম হলো যে অ্যাকচুয়াল রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে হয়, কিছু মানুষ বেড়াইতে গেছে, কিছু মানুষ ক্লাসে আসে নাই, কিছু মানুষ পার্টিসিপেশন করে নাই, তুমি 100% স্যাম্পলকে নিয়ে তোমার মিন হাইটটা বের করতে পারবে না। কিন্তু despite that limitation, with the help of statistics, you can be pretty sure what is the average. And ওই এভারেজটা আসার পরে তোমার যদি আরো 10টা নতুন ছেলেও অ্যাডও হয়, দেখবা যে তারা ওই রেঞ্জের মধ্যে পড়বে। তাহলে দ্যাট মিনস মানে তুমি যদি একভাবে ইন্টারপ্রেট করো, তুমি দেখবা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তো আমি তো সায়েন্স জানছি ডিটারমিনেশন শিওর হওয়ার জন্য, স্ট্যাটিস্টিক্স এক্ষেত্রে তো আমাকে কনফিউজ করে ফেলতেছে, কারণ আমি চাই সার্টেনিটি। কিন্তু বেসিক্যালি সার্টেনিটিও পাওয়া সম্ভব যদি তোমার কোশ্চেনটা হয় ডিফারেন্ট। যেমন চাঁদের এক্সাম্পলটা দিলাম, এর মধ্যে ডাটা কালেকশন তুমি যদি করতে পারো, তুমি যদি কোশ্চেনটা এমন ভাবে ফ্রেম করো যে ক্যান ইউ মেজার দ্য এভারেজ হাইট অফ ক্লাস 10 who are present today. দেখো এইভাবে যদি ফ্রেম করো, ইয়েস দ্যার ইজ এ কমপ্লিটলি আমি শিওর ভাবে জানতে পারবো এক্স্যাক্টলি। তাহলে বেসিক্যালি আউট অফ অল দিস নয়েজ স্টিল দেয়ার ইজ আ ওয়ে টু বি শিওর। কিন্তু তোমার সিওরিটিটা দিবে একটা কনফিডেন্সের মতো করে টান, যে হাউ কনফিডেন্ট ইউ আর ডিপেন্ডিং অন কোয়ালিটি অফ দ্য ডাটা এন্ড ডিপেন্ডিং অন মেজার করার সময় তোমার কতখানি এরর হয়েছে। বেসিক্যালি সায়েন্সেরও এক স্টেপ উপর, এই জন্য স্ট্যাটিস্টিক্স হলো সায়েন্সের গাইডিং প্রিন্সিপাল, তাই না? কিন্তু যেহেতু এটার ভিতরে সাবজেক্টিভিটি আছে, পিপল ক্যান ইউজ ইট ইন ডিফারেন্ট ওয়েজ। এবং সায়েন্স অ্যাকচুয়াল মানে একটা কিচেনে আমি এক্সাম্পল দিই, একটা খুব সুন্দর ডিশ কিভাবে রান্না হয়েছে সেটা যদি কেউ না দেখে, শুধু সে খাবারটা দেখে কিন্তু ইন্টারেস্ট হয়ে যাবে যে এত সুন্দর খাবার। কিন্তু কেউ যদি অ্যাকচুয়াল কিচেনে যা দেখে কিভাবে রান্না হয়েছে, they will probably not so impressed. শুধু যদি অ্যাকচুয়াল প্রোডাক্টটা দেখে, everybody gets মানে এক্সাইটেড, যে শেফ সে না জানি কত ভালো। ঠিক একই রকম তুমি সায়েন্সের ভিতরে স্ট্যাটিস্টিক্যাল ব্যাপারগুলো যদি ভালো বুঝো, তাহলে তুমি অ্যাকচুয়ালি বুঝবা যে কমপ্লেক্সিটি লেভেল এবং তোমার কনফিডেন্স লেভেল। কিন্তু এইটাকেই অনেকে অ্যাবিউজও করে, তাই না? যেমন নিউজ মিডিয়া অনেক সময় পাবলিশ করে, কিন্তু দ্যাট অ্যাকচুয়ালি ডাজন্ট রিপ্রেজেন্ট দ্য অরিজিনাল রিসার্চ, তাই না?
রাইট। এই ব্যাপারে তোমার ওপিনিয়ন কি? তুমি তো অনেক পেপার পড়ো এবং অ্যাকচুয়াল যখন ট্রান্সলেশন করতে যাচ্ছ দেখো যে মিলে না, তাহলে একটা মিসম্যাচ আছে, তাই না, মার্কেটে? হুম, হুম। তাহলে এই ব্যাপারটা একটু ইলাবোরেট করে দেখি যে অ্যাকচুয়াল সিচুয়েশন আর হাউ ইট ক্যান বি প্রেজেন্টেড, এটা কি একইভাবে প্রেজেন্ট করা যায় নাকি মাল্টিপল ভাবে প্রেজেন্ট করা যায়? যদি মাল্টিপল ভাবে প্রেজেন্ট করা যায়, why people are using in different ways? আচ্ছা, হ্যাঁ, আপনার কোশ্চেনটা অনেক ব্রড। আমি চেষ্টা করব যতটা সম্ভব কম্প্রিহেন্সিভলি অ্যান্সার দিতে। আহ, আপনি এখানে নিউজ মিডিয়ার কথা আনছেন, সেটা তো অবশ্যই ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল অফ মিস ইউজ অফ স্ট্যাটিস্টিক্স। বাট স্ট্যাটিস্টিক্স এর মিস ইউজটা শুধু আপনার সো কল্ড জার্নালিজমের মধ্যে সীমিত না, এটা ওয়াইড স্প্রেড মিস ইউজ এবং অ্যাবিউজ হয় আপনার সায়েন্টিফিক এবং একাডেমিক কমিউনিটিতে। সো আমি এটা নিয়ে কথা বলবো। আহ, আপনি যে মিস ইউজের কথাটা বললেন, আমি সেটার একটা এক্সাম্পল দিই। আমার মনে হয় এটা আসলে খুব ভালো একটা ইলাস্ট্রেশন হবে, মানে সব ওভারঅল ভিউয়ারদের জন্য যে আমরা কি মিন করতেছি। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমেরিকার মেল পপুলেশনের এভারেজ, অ্যাডাল্ট মেল পপুলেশনের এভারেজ হাইট আপনাকে বলতে, আপনি স্যাম্পল হিসেবে চুজ করলেন ইউএস এর সব বাস্কেটবল প্লেয়ার, সেখান থেকে আপনি স্ট্যাটিস্টিক্স করে আপনি একটা রেজাল্ট দিলেন, দ্যাট উইল ডেফিনেটলি নট ম্যাচ উইথ দ্য রিয়েলিটি। সো স্ট্যাটিস্টিক্সে আপনি যে কথাটা আসলে অনেক ক্লিয়ারলি এবং ডিটেল ভাবে বলছেন যে একটু আগে, যে স্যাম্পল সাইজ, পপুলেশন স্যাম্পল সাইজ, এই এই কনসিডারেশন গুলো খুবই ইম্পর্টেন্ট। জার্নালিস্টরা কমপ্লিটলি অনেক ক্ষেত্রে আননোয়িংলি সম্পূর্ণ ডিসরিগার্ড করে এই ফ্যাক্টর গুলো, যে আমার স্যাম্পল সাইজ কি, পপুলেশন কি, কি অ্যানালাইসিস হচ্ছে। এবং এটা আরো একটা মানে ব্ল্যাটেন্ট মিস ইউজ হয় আপনার পলিটিক্সে, যে পোল নাম্বার অ্যাকচুয়ালি মিনস নাথিং। প্রত্যেকটা পোলই যে যেভাবে বলতেছে, কেউ পোলের কোশ্চেনের নিয়ে কথা বলে না, কেউ অ্যানালিসিস নিয়ে কথা বলে না, they just talk about the number, they don't even know what does it mean. So এই দুইটা ক্ষেত্রে আমি বলবো যে এরা আসলে we should not expect them to be expert on statistics. And plus, we should not expect them to represent reality also. Right, We right. need to be curious what they are saying. সেটাই, সেটাই। আচ্ছা, তাহলে এই স্ট্যাটিস্টিক্স এর ভিতরে এই সাবজেক্টিভিটিটা ঢুকলো কিভাবে? কারণ আমরা জানি কমন সেন্সিক্যালি সায়েন্স ইজ এ হার্ড সায়েন্স, মানে এটার মধ্যে সাবজেক্টিভ ওপিনিয়ন ডাজন্ট ম্যাটার, হোয়াট ইউ অ্যাকচুয়ালি মেজার ম্যাটার্স। এটা যদি অরিজিনাল সায়েন্স হয়, তাহলে এটার ভিতরে আবার সাবজেক্টিভ কম্পোনেন্ট কিভাবে ঢোকে? আচ্ছা, এটা ভাই আসলে খুব ভালো একটা প্রশ্ন করছেন। কারণ আমরা সায়েন্স বলতেই বুঝি যে সায়েন্স ইজ ডিটারমিনিস্টিক, আপনি যেটা বললেন আর কি। কারণ আমরা ছোটবেলা থেকে সায়েন্সের সাথে যেভাবে পরিচিতিটা পাই, এটা আসলে ওই আইডিয়াটাই তৈরি করে। And I believe that's the right way, আর্লি স্টেজে ডিটারমিনিস্টিক সায়েন্সটা জানা। ফার্স্ট অফ অল আপনি তখন সায়েন্স সম্বন্ধে আরো ইন্টারেস্ট পাবেন, এবং সেকেন্ড অফ অল ইটস ইজিয়ার টু গ্রাস্প। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করবো যে কেন এটা রিলেভেন্ট। যেমন সায়েন্সের ওয়ান অফ দ্য মেজর পার্ট হচ্ছে মেজারমেন্ট। উইদাউট মেজারমেন্ট দের ইজ নো সায়েন্স, রাইট? আমরা জেনারেলি কথা বলতেই পারি। যেমন আমরা হিউজ সময় আমরা ডিসকাস এবং আর্গুমেন্ট করছি যে আপনার স্পিড অফ লাইট নিয়ে। ইটস আ মেজারেবল কোয়ান্টিটি, রাইট? সায়েন্স ডিলস অ্যাবাউট মেজারমেন্ট। সায়েন্সের একটা হিউজ পার্টি হচ্ছে মেট্রোলজি, যেটা হচ্ছে আপনার মেজারমেন্ট নিয়ে কাজ করে। আপনি কত রেজলিউশনে চিন্তা করতেছেন তার উপর ডিপেন্ড করে আপনার মেজারমেন্টটা কতখানি অ্যাকিউরেট, কারণ প্রত্যেকটা মেজারমেন্টে একটা আনসার্টেনিটি থাকে। সো যখন আমরা ডিটারমিনিস্টিক সায়েন্স নিয়ে কথা বলতেছি, সেই ডিটারমিনিস্টিক সায়েন্স গুলোর মেজারমেন্ট গুলো আনসার্টেন, এন্ড ওই আনসার্টেনিটি গুলাকে কোয়ান্টিফাই করতেছে স্ট্যাটিস্টিক্স। সো আমি বলবো যে যখন আমরা ছোটবেলায় সায়েন্স শেখা শুরু করি, আমাদের জন্য এত কমপ্লেক্স আইডিয়া গ্রাস্প করা ডিফিকাল্ট, সে কারণে ওই প্রবাবিলিস্টিক এবং আনসার্টেন পার্টটা বাদ রেখে মোটামুটি লিমিটেড কনটেক্সটে আপনার ডিটারমিনিস্টিক পার্টটাই আমাদেরকে রিপ্রেজেন্ট করা হয়। বাট গুড এক্সাম্পল দিলা যে আনসার্টেনিটি পার্টটা কই থেকে আসে, যে সায়েন্স তো মেজারমেন্ট, তাহলে মেজার করতে যে আমার মেজারমেন্ট ডিভাইস অথবা মেজারমেন্ট মেথডের লিমিট আছে, তার কারণে এরর থাকবে। রাইট, যে আমি 100 বার ডাটা কালেক্ট করছি, 100 বারই কিছু না কিছু এরর থাকবে। সেই মিস্টেক অথবা লিমিটেশনটাকে ওভারকাম করার জন্য সেই আনসার্টেন পার্টটাকে তুমি একটা জেনারেল ফর্মুলা বানানোর জন্য তুমি স্ট্যাটিস্টিক্স ইউজ করতেছো। ভেরি গুড এক্সাম্পল। হ্যাঁ, এটা একটা কোড।
আমি আরেকটা অ্যাড করবো যে আনসার্টেনিটি কই থেকে আসে, তারপর তোমার কাছে ফেরত যাবো, কারণ এই কোশ্চেনটা অনেক ব্রড, কারণ ইনস্ট্যান্ট মাথায় সব আমরা তো স্পন্টেনিয়াসলি কথা বলতেছি। এটা হলো আমাদের পডকাস্টের জেনারেল রুল যে উই ডোন্ট হ্যাভ এনি এজেন্ডা, এটা যারা ভিউয়ার তাদের জন্য বলতেছি। আমার ইনস্ট্যান্ট মাথায় আসলো যে কিছুক্ষণ আগে আমরা বলছি যে অরিজিনাল স্যাম্পল ভার্সাস পপুলেশন। যেহেতু তুমি টোটাল পপুলেশনের উপর মেজার করতেছো না, নিতেছো একটা স্যাম্পল, তাহলে সেই স্যাম্পলের যেহেতু লিমিটেড, তাহলে তুমি অরিজিনাল আর স্যাম্পল দুটা তো ডিফারেন্ট। কাজে আমি ডাটা যদি কালেক্ট করি স্যাম্পল থেকে, অরিজিনালটা জানি না, দেয়ার উইল বি সাম আনসার্টেনিটি ফর শিওর। আর তুমি যেটা এক্সাম্পল দিছো, যদি কমপ্লেক্স মেকানিজম হয়, ভ্যারিয়েবল হয় থাউজেন্ডস এন্ড থাউজেন্ড, কিন্তু তোমার কম্পিউটারে তুমি ভ্যারিয়েবল পুট করছো মনে করো 800টা, কিন্তু ভ্যারিয়েবল আছে মনে করো থাউজেন্ডস এন্ড থাউজেন্ড, তাহলে যেহেতু অল ভ্যারিয়েবল তুমি ইনপুট দাও নাই, তাহলে তোমার মডেলটা উইল বি অ্যাজ গুড অ্যাজ দ্য ডেটা ইউ পুট, তাই না? তাহলে ওখানে একটা আনসার্টেনিটি আছে। আর তুমি কন্টিনিউ করো, আনসার্টেনিটি আরো কি কি সোর্স আছে, আমরা জাস্ট ব্রেইনস্টর্মিং করতেছি। আপনি ভাই এই মাত্র যেটা বলেন, আমি জাস্ট ওটার বেসিসে একটা কথা বলে নিই। আমি মনে করি এটা আমাদের আলোচনার জন্য খুবই রিলেভেন্ট। আপনার এই যে ফার্মাসিউটিক্যাল সায়েন্সে আপনার স্ট্যাটিস্টিক্সে হিউজ ইউজ হয়, এবং ফিল্ডটা আসলে রেভলিউশনারাইজই হয়েছে আপনার এই স্ট্যাটিস্টিক্সের ব্যবহার দিয়ে। তো যে মেইনলি পায়োনিয়ার এই কাজটার জন্য, ডক্টর পল জনসন মোস্ট প্রবলি তার নাম, তো তার কিছু প্রিন্সিপাল আছে যে কিভাবে স্ট্যাটিস্টিক্স ইউজ করতে হবে অ্যাটলিস্ট ফার্মাসিউটিক্যাল রিসার্চের জন্য। তার ওয়ান অফ দ্য কন্ডিশন হচ্ছে যে আপনার প্রপার অ্যাজাম্পশন মেনটেন করা, যে যতগুলো অ্যাজাম্পশন সম্ভব সবকিছু কনসিডার করা। আর আরেকটা যেটা হচ্ছে যতটা সম্ভব আনবায়াসড এবং আইসোলেটেড একটা ইভেন্ট ডিটারমাইন করা, কারণ রিয়েল লাইফে কোনো ইভেন্টই কিন্তু কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট না, ইটস এ চেইন অফ ইভেন্টস। বাট আপনি যে চেইন অফ ইভেন্টস এর মধ্যে যদি আপনি একটা ইভেন্টকে আইসোলেট করতে চান, দেন দেয়ার হ্যাজ টু বি সাম সর্ট অফ সিম্পলিফিকেশন, এবং সেখানে এইসব অ্যাজাম্পশন এবং সিম্পলিফিকেশনের কথাগুলো আসে। সেই কারণেই দেখা যায় যে আপনার স্ট্যাটিস্টিক্সের একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস যখন করা হয়, তখন এই কনফিডেন্স ইন্টারভ্যালটা দেওয়া হয় এই কারণেই, কারণ সবকিছু কনসিডার করা যেহেতু সম্ভব না, আমরা যতটুকু সিম্পলিফাই করছি ওইটাই ইনসো বাই ডিজাইন বা বাই ডেফিনেশন স্ট্যাটিস্টিক্স যেভাবে ইউজ করা হয় সেখানে একটা সার্টেন আনসার্টেনিটি রেখে দেওয়া হয়। আচ্ছা, তুমি যেটা বললা যে অনেকগুলা মানে অ্যাজাম্পশন, সেই অ্যাজাম্পশন গুলো আসলে অ্যাজাম্পশন কারেক্ট আছে কিনা সেই অ্যাজাম্পশন দিবে কে, কাজে একটা আনসার্টেনিটি আছে, মানে প্রিমিস যেটা। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বললাম যে অনেক সময় অনেক ইনফ্লুয়েন্স থাকে যেগুলাকে কনসিডার না করলে তোমার এরর আসবে। যেমন আমরা জানি সায়েন্সে ডিসইন্টারেস্ট সিচুয়েশন আছে, মানে বাইরে থেকে কেউ ইনফ্লুয়েন্স করতেছে না, আমি শুধু জাস্ট অবজার্ভ করতেছি, এটা হলো আইডিয়াল সিচুয়েশন। কিন্তু স্ট্যাটিস্টিক্স এমন এমন জায়গায় ইউজ হয় যেটার মধ্যে ডাটাগুলা নিজেরা মুভ করতেছে, কারণ তারাও পার্সন, মানে এটা ডিসইন্টারেস্টেড গ্রুপ না, জাস্ট প্যাসিভ না, তারা নিজেরাও অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। তারা আবার ইনফ্লুয়েন্সড হয় নিউজ দিয়ে, পলিটিশিয়ান দিয়ে, তারা তাদের ডাইনামিক্স হলো মানে মুভিং টার্গেট। তাদেরকে নিয়ে যদি আমরা আবার একটা ইনফ্লুয়েন্স মানে কনক্লুশন টানি, সেই কনক্লুশনের মধ্যে এরর থাকবে, কারণ আমি তো তাদের অল ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরকে আবার কনসিডারেশনে আনি নাই। এটার একটা স্ট্যাটিস্টিক্যাল টার্ম আছে, সেটাকে বলা হথর্ন ইফেক্ট। আচ্ছা, হথর্ন ইফেক্টটা হচ্ছে যে এরকম যে আপনি যখন গ্রুপ অফ পিপলের উপর আপনার সাবজেক্ট যখন অ্যাওয়্যার হবে যে তাদেরকে অবজার্ভ করা হচ্ছে, দে ডোন্ট শো দ্য রিয়েল নেচার, রিয়েল বিহেভিয়ার। ঠিক আছে? সো বেসিক্যালি এর জন্য তুমি একটু ইলাবোরেট করো এই টপিকটা। এটা হচ্ছে, ধরেন এটা আসলে এইভাবে এক্সাম্পল দেওয়াটা খুব ইজি। ধরেন আপনি যখন বিহেভিয়ারাল অ্যানালাইসিস করেন, সোশ্যাল সায়েন্সে প্রচুর হয় এবং স্ট্যাটিস্টিক্স হেভিলি ইউজ হয় এইসব স্টাডিজে। যখন আপনার সাবজেক্ট যাদের উপর আপনি ডেটা কালেক্ট করতেছেন, তারা যখন অ্যাওয়্যার যে তাদেরকে অবজার্ভ করা হচ্ছে, দে বিহেভ কমপ্লিটলি ডিফারেন্টলি, দ্যাটস নট দেয়ার ন্যাচারাল বিহেভিয়ার। সো আপনি যদিও স্ট্যাটিস্টিক্যালি প্ল্যান করছেন, প্রপারলি ডেটা কালেক্ট করতেছেন, অ্যানালাইজ করতেছেন, বিকজ অফ দ্যাট অবজারভেশন ইফেক্ট। ঠিক আছে? আপনি চিন্তা করতে পারেন এটা একটা হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালের মতো। আপনি যখন অবজার্ভ করতেছেন, ইউ মিস দ্য প্রপার, ইফ ইউ ফাইন্ড দ্য পজিশন, ইউ মিস দ্য মোমেন্টাম। এভাবে আপনি যখন অবজার্ভ করতেছেন, সেটা একটা ইনফ্লুয়েন্স আছে অবজারভেশনের জন্য আপনার সাবজেক্টের উপর। তো এটা কি বলে, তাহলে ওখান থেকে একটা আনসার্টেনিটি আসতেছে, তাই না? অবশ্যই there are ways of minimizing it. There are like mathematical model of analyzing, but it cannot eliminate completely. So
এগেন এটাও মাথায় রাখতে হবে যে দেয়ার আর থিংস লাইক হথর্ন ইফেক্ট। আচ্ছা, তাহলে there are lot of different way why uncertainty comes, and সেই uncertain situation কে আমি যদি একটা জেনারেল কনক্লুশন অথবা গাইডলাইন দ্বারা করতে চাই, we have to use statistics, there is no other way, কারণ আমাদের রিসোর্স লিমিটেড, আমরা পুরো জিনিসটার উপর এক্সপেরিমেন্ট করতে পারতেছি না, লিমিটেড স্যাম্পলের উপর করতেছি, প্লাস অ্যাজাম্পশন প্লাস সবগুলো আসে। আচ্ছা, তাহলে একটা ডেটা যদি তোমাকে শো করে, মনে করো 40% কেস একটা ড্রাগ এ ইফেক্টিভ ভার্সাস কন্ট্রোল যেটা 20% কেস ইফেক্টিভ। আচ্ছা, তাহলে এরকম যদি ডেটা আসে, তাহলে তো আমি জেনারেল রিডার, আমি তো বলবো হ্যাঁ এটা তো ভালো ড্রাগ, কারণ এটা সিগনিফিকেন্টলি তোমার কনফিডেন্স ইন্টারভাল ন্যারো এবং পি ভ্যালু, আমরা পরে আসবো পি ভ্যালু অ্যাকচুয়ালি কি। পি ভ্যালুটা যেহেতু ভালো, তাহলে এই ড্রাগটা ভালো, মানে অ্যাটলিস্ট ইফেক্ট আছে, তাই না? তাহলে এটা হলো তোমার সায়েন্টিফিক, যারা পিপল অরিজিনাল রিসার্চটা করতেছে, যারা পিআর চেক করছে এবং তারাও রিপ্রোডিউস করছে তাদের স্টেটমেন্ট, তাহলে এটা ওয়েল ভেরি নাইস। কিন্তু প্রবলেম হলো যদি কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্যারালাল আরেকটা প্রোডাক্ট তৈরি করে যেটাও একই রকম, ওটা একটা ডিফারেন্ট ড্রাগ, কিন্তু ওইটারও এফিকেসি রাফলি 40%, তারা যেহেতু তাদের মধ্যে একটা বিজনেস ইন্টারেস্ট আছে, এটা অবভিয়াস হিউম্যান নেচার, কারণ ব্যবসার পেটে লাথি খাওয়া মানে সে তখন ইমার্জেন্সি মোডে চলে যায়, দে হ্যাভ টু ডু সামথিং টু সার্ভাইভ দ্যাট বিজনেস। এটা আমরা আন্ডারস্ট্যান্ড করি, দ্যাটস ওকে, এটা হিউম্যান নেচার। কিন্তু তারা তখন করে কি, ওই যে অরিজিনাল ড্রাগ এটার 40% যে ইফেক্টিভ, সেটার মধ্যে তারা তখন ঢুকে খুদ বের করে দেখে যে হার্ট ফেলিওর রোগীদের জন্য ড্রাগ এ ইজ নট ইফেক্টিভ। কিন্তু আসলে কিন্তু তুমি যদি ওভারওয়েলমিং পপুলেশন চিন্তা করো, ড্রাগ ইজ ইফেক্টিভ। কিন্তু তারা করে কি, একটা সাব সেগমেন্টের মধ্যে মানে অ্যাড হক পোস্ট হক মানে অ্যানালাইসিস করে দেখে যে হার্ট ফেলিওর গ্রুপে এই ড্রাগ কাজ করে না। কিন্তু এখন যেহেতু তুমি দুইটা কন্ট্রাডিক্টরি সুযোগ পাইলা, যে ড্রাগ এ ওয়ার্কস এন্ড ড্রাগ এ ডাজন্ট ওয়ার্ক, কারণ একটা পার্টিকুলার পপুলেশনে। এখন তুমি যদি এটাকে ক্রিটিসাইজ করতে চাও, যেহেতু তোমার কম্পিটিটিভ আর একটা প্রোডাক্ট আছে, তুমি যদি এটা ডিসক্লোজ না করো, তুমি অ্যাজ ইফ ইউ আর আ জার্নালিস্ট, মানে তুমি তোমার যার একটা প্রোডাক্ট আছে সেটা তুমি ডিসক্লোজ করো নাই, তুমি দেখা যাবে তুমি এটা নেগেটিভিটিটা পাবলিকের কাছে তুলে দেবা, যে অ্যাকচুয়ালি নতুন ড্রাগ মার্কেটে কামস বাট ইজ ডিসঅ্যাপয়েন্টেড বিকজ ইট ডাজন্ট ওয়ার্ক ইন হার্ট ফেলিওর। দেখো এই যে সাবজেক্টিভিটিটা এইভাবে মানে ক্যান বি ইন্ট্রোডিউস বিকজ তোমার ইন্টারেস্টটা ডিফারেন্ট। কাজে মানে এই জিনিসটা একটা র্যাম্পেন্ট বিশাল বড় প্রবলেম, তাই না? মানে good research can be made bad and bad research can be made good just by manipulation of sub-segment or interpretation level. এখানে ভাই মানে আপনি যেটা বলছেন এটা আসলে খুবই ফ্যান্টাস্টিক এক্সাম্পল। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই। ফার্স্ট অফ অল এখানে আসলে আরো একটা জিনিস অ্যাড করা যায়, আরেকটা কি পয়েন্ট দিয়ে এই স্টাডিটাকে আপনার ইনভ্যালিডেট করে দেওয়া যায়। আপনি বললেন যে, যেমন আমি কেসটা এইভাবে রিপ্রেজেন্ট করি যে দুটা ড্রাগ এ এন্ড বি, একটা হচ্ছে আপনার 40% ইফেক্টিভ, একটা হচ্ছে 30% ইফেক্টিভ। বাট যে স্টাডিটা বলতেছে যে ড্রাগ বি বা একটা ড্রাগ 40% ইফেক্টিভ, সেটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল দিয়ে করা হয়নি, আরসিটি ছিল না। বাট যেটা 30% ইফেক্টিভ সেটা আরসিটি দিয়ে করা হয়েছে, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। সো ইন দ্যাট কেস ওই 30% ইফেক্টিভনেস হ্যাজ মোর ওয়েট দ্যান দ্যাট anecdotal 40%, বিকজ আপনি যখন ড্রাগের ক্ষেত্রে যাবেন ইউ হ্যাভ টু হ্যাভ এ প্লাসিবো গ্রুপ। ওই বায়াসনেসটা, ওই যে হথর্ন ইফেক্টটা করার জন্যই, ঠিক আছে, যে সবাই কি ড্রাগ দেওয়া হচ্ছে বাট সে জানতেছে না যে কে পাচ্ছে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে যে আপনার র্যান্ডমাইজ কন্ট্রোলটা, এটা খুবই ইম্পর্টেন্ট। আর সেকেন্ড অফ অল হচ্ছে যখনই এটা আসলে মানে আমি আপনাকে মানে রিসার্চ আর্টিকেল দেখাতে পারবো যেখানে আসলে এইগুলো নিয়ে কাজ করা হয়েছে এবং পাবলিশড আর্টিকেলের উপরে অ্যানালাইসিস করে দেখা গেছে যে এই যে পোস্ট হক যে অ্যানালাইসিস গুলো, এগুলা করা হয় কিন্তু ডিসক্লোজ করা হয় না, যেটা একটা পোস্ট হক অ্যানালাইসিস। কারণ যখন ডিসক্লোজ করা হয় তখন আসলে এটার মিনিংটা চেঞ্জ হয়ে যায়। কারণ পোস্ট হক অ্যানালাইসিস মানে আপনি একটা অ্যানালাইসিস করছেন, আপনি একটা স্ট্যাটিস্টিক্যাল আপনি একটা হাইপোথিসিস তৈরি করছেন, ডিজাইন অফ এক্সপেরিমেন্ট করছেন, ডাটা কালেক্ট করছেন, অ্যানালাইসিস করে ফেলছেন। নাও ইউ আর ইন্টারপ্রেটিং, অথবা ইন্টারপ্রিটেশন করে ফেলছেন, আপনি আবার ইন্টারপ্রেট করতে গেছেন, তখন আপনি একটা নতুন অ্যাঙ্গেল থেকে এটা দেখতেছেন, দ্যাটস পোস্ট হক অ্যানালাইসিস, রাইট? সো আপনি যে বললেন যে হার্টের রোগীর উপর কাজ করে না,
যে ডিসক্রিয়েট করার জন্য, দ্যাটস আ পোস্ট হক অ্যানালাইসিস। যখন আপনি পোস্ট হক অ্যানালাইসিস যাবেন, ডেফিনেটলি একটা প্রায়োরিটি বেসিস অ্যানালাইসিস এবং পোস্ট হক বেসিস অ্যানালাইসিস কিন্তু সেম ওয়েট ক্যারি করে না। কারণ আপনার যদি প্রায়োরিটি যদি থাকতো যে হার্ট পেশেন্টের উপর কাজ করে কি করে না, এটা আমরা অ্যানালাইসিস করবো, তাহলে আপনারা কিন্তু যদি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালে পপুলেশন বা আপনার স্যাম্পল, মানে পপুলেশন থেকে স্যাম্পল সিলেক্ট করা হইতো এইভাবে, যে হার্ট পেশেন্টকে বাদ দিয়ে, বা হার্ট পেশেন্টের একটা গ্রুপ রাখা হইতো আপনার 3টা গ্রুপে দেখার জন্য, ইন্টারনাল কন্ট্রোল, অ্যাজ ইন্টারনাল কন্ট্রোল। রাইট। সো আপনি জেনারেল পিপলকে যদি বলেন যে প্রায়োরি বা পোস্ট হক বেসড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস কি, ইট উইল বি মোর কমপ্লিকেটেড, বাট অ্যাট লিস্ট আমি মনে করি যারা এইসব জিনিস রিপোর্ট করে তাদের অ্যাটলিস্ট এই জিনিসগুলো জেনে প্রপার ইউজ করা উচিত, কারণ এগুলো আসলে মানে হাইলি কন্টাজিয়াস, নিউজ কন্টাজিয়াস, ঠিক আছে? স্পেশালি আপনি যখন এটা খুব সেন্সিটিভ ক্ষেত্রে ইউজ করবেন, যেমন এখন হচ্ছে একটা প্যান্ডেমিক সিচুয়েশন, এনি ড্রাগ রিলেটেড ইনফরমেশন হচ্ছে আপনার কন্টাজিয়াস, এবং ইট ক্যান ক্রিয়েট গ্রেট ডিভাইড। আমরা এখানে দেখতেছি, রাইট? অবশ্যই মানে যেমন আমি আসলে টোটাল স্পেসিফিকেশন যেতে যাচ্ছি না, বিকজ উই ওয়ান্ট টু কিপ ইট এপলিটিক্যাল। তো যেটা হচ্ছে যে স্পেসিফিক ড্রাগ নিয়ে দেখা যায় কেউ কেউ বলতেছে কাজ করে, কেউ কেউ বলতেছে কাজ করে না। তো যারা বলতেছে কাজ করে তারাও সাইন্টিফিক স্টাডি দেখাচ্ছে, যারা বলতেছে কাজ করতেছে না তারাও সাইন্টিফিক স্টাডি দেখাচ্ছে। যারা বলতেছে কাজ করতেছে তারা হয়তো একটা অ্যানেকডোটাল স্টাডি রেফার করতেছে, আর যারা বলতেছে কাজ করতেছে না তারা জাস্ট পয়েন্ট আউট করতেছে ইটস নট আ randomized control trial. But general people don't understand those differences. Exactly. Very well spoken. মানে একদম স্পেসিফিক রিয়েল লাইফ এক্সাম্পল দিছো, এবং এটা আমরা সেই এক্সপেরিমেন্টের মাঝে আছি, আমরা ডাউন দ্য রোড হয়তো রেজাল্টটা পাবো। এখন যদি তুমি রিয়েলি অ্যানালাইসিস করতে যাও, ইল গেট কনফিউজ, কারণ ডিফারেন্ট পিপল আর সেইং ডিফারেন্ট থিং। এবং এই জন্যই স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যেমন আমি তোমাকে বলি, একটা জায়গায় যদি একটা ছোট আনসার্টেনিটি থাকে, সেটা দিয়ে মানুষকে, কিন্তু আমি কমন সেন্সিক্যাল কথা বলতেছি, মনে করো তোমার কানে শোনা আর চোখে দেখা, ইন জেনারেল আমরা ট্রাস্ট করি চোখে দেখাটা মোর অ্যাকুরেট, যদিও মিস্টেক হতে পারে, আর কানে শোনাটা লেস অ্যাকুরেট। কারণ কি, অনেক সময় তোমার কাছে মনে হচ্ছে একটা শব্দ হয়েছে, জিনিস পড়ছে, কিন্তু পরে চেক করে দেখছো আসলে শব্দটা হয় নাই, মানে আমার মনেই হয়তো ওই দূরে কোনো পাখি ডাকছে, ওইটাকে আমি শব্দ মনে করছি। মানে ইন জেনারেল অ্যাকুরেসি যদি চিন্তা করো, ভিশন ইজ ট্র্যাডিশনালি কনসিডার্ড মোর অ্যাকুরেট দ্যান হিয়ারিং, তাই না? হায়ার প্রায়োরিটি, আমরা মোর ডিপেন্ড করি ভিজুয়াল অ্যাকুরেসি। আমি দেখছি কি, মানে আমার যেমন কোর্টে তুমি যদি বলো আই হ্যাভ সিন বাই মাই ওন আই, দ্যাট ক্যারিজ মোর ওয়েট দেন আই হার্ড, সেটাই মানে ইন জেনারেল। এখন যেহেতু কানেরটা লেস ট্রাস্টওয়ার্দি, তাহলে কানের শোনাটা নিয়ে তুমি ইজিলি একটা সন্দেহ বলতো, তুমি কি শিওর? তখন দেখবা যে লোকটা কানে শুনছে সে নিজে পাজলটা সে বলবেন না আমি শিওর না, আপনি তো আমার মনে হচ্ছে। চোখে দেখাটা তো যদি ক্রস এক্সামিন করো যে আর ইউ শিওর, সে কিন্তু কনফিডেন্টলি বলবে না আমি নিজে দেখছি। আচ্ছা, যেখানে আনসার্টিনিটি আছে সেখানে ইউ ক্যান টেক অ্যাডভান্টেজ অফ বাই ইউজিং দ্যাট ছোট্ট আনসার্টিনিটি। কারণ তুমি যদি কোশ্চেনটা করে দেখো, আসলে কিন্তু দুইটাই, কানে শোনাটা আর চোখে দেখাটা দুইটাই হয়তো সে রিয়েলি দেখছে অথবা শুনছে, কিন্তু তাকে যদি মানে একটা চ্যালেঞ্জিং কোশ্চেন করো, সে কানেরটাকে ডিসকার্ড করবে, কারণ সে তত শিওর না। এখন ডেটাতে ঠিক একই রকম যদি একটু ছোট্ট আনসার্টিনিটি থাকে, সেটাকে তুমি যদি চাও ইউটিলাইজ করবা বাই পুটিং দ্য কোশ্চেন আর ইউ শিওর, তখন দেখবা সে বলবে না শিওর না। তাহলে তুমি যদি এখন প্রেজেন্ট করো সায়েন্টিস্ট আর নট শিওর অ্যাবাউট দেয়ার ডাটা, তাহলে পাবলিক তো মনে করবে ও তাহলে পুরো রিসার্চটাই বাতিল, কিন্তু আসলে তো রিয়েল ম্যাটেরিয়াল ছিল সেখানে। মানে একটা কথা বলতে চাই, আনসার্টেনিটি অনেক ভাবে আনা যায়, সেটাই যে এটার কোনো লিমিট নাই। তোমার ইন্টেনশনটা যদি ব্যাড হয় অথবা পলিটিক্যালি অথবা ফাইন্যান্সিয়ালি বায়াস থাকে, এটা খুব ডিফিকাল্ট। আপনি ইন্টেনশনাল যে কথা বলেন, আমি আসলে একটা কথা বলতে চাই এই ক্ষেত্রে। আপনি যে এক্সাম্পলটা দিলেন আসলে খুব ইন্টারেস্টিং এবং খুবই ফানিও বলা যায়, কারণ সামটাইমস ইট বিকামস আউটরাইট লাফেবল যেভাবে এটা ইউজ করা হয়। সেটা হচ্ছে আপনি যদি একজনকে জিজ্ঞেস করেন যে আই ডোন্ট নো মানে কি, সে যদি বলে যে আমি জানি না, তখন আপনি থার্ড একজন লোককে দেখায় বলেন দেখছো সে ইংলিশ পারে না। ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? যে আই ডোন্ট নো মানে হচ্ছে আমি জানি না, বাট ওই থার্ড অবজারভার সে যদি নাই জানে যে আই ডোন্ট নো মিনিং হচ্ছে আমি জানি না, তাহলে এটা খুব প্রুফ করা খুব ইজি যে ওই লোক ইংলিশ জানে না, ঠিক আছে? তো ওই থার্ড অবজারভার হচ্ছে আমরা,
প্রথম যে লোকটা টেকনিক্যাল কোশ্চেনটা করতেছে সে হচ্ছে আপনার যে সাংবাদিক বা যে লয়ার এটাকে মিসরিপ্রেজেন্ট করতেছে সে, আর যে বলছে আমি জানি না সে হচ্ছে যদিও ট্রুথফুল, বাট বিকজ অফ দ্য ইগনোরেন্স অফ জেনারেল পিপল সে ভিলিফাই হচ্ছে। সেটা এক্স্যাক্টলি, ভেরি গুড এক্সাম্পল, এক্সেলেন্ট এক্সেলেন্ট। মানে হিউম্যান ইন্টারাকশন, আমরা তো হিউম্যান, আমি তোমার সাথে ইন্টারাকশন করতেছি, তোমার সাথে আমার ইন্টারাকশনের মধ্যে যেমন অনেক সাবজেক্টিভিটি আছে, ডিপ ডাউন রিসার্চের ডাটার ভিতরেও তুমি যদি রিলি মাইক্রোস্কোপটা দেখো, দেখবে যে ভ্যারিয়েবিলিটি আছে। হাউ ইউ আর মেজারিং and how you are interpreting actually affects the final result. একটা এক্সাম্পল এর সাথে বলতেছিলাম, তানজিমের সাথে, তুমি নিশ্চয়ই এগ্রি করবা, একটা টার্ম আছে চেরি পেকিং। মানে তুমি ডাটা হয়তো কালেক্ট করছো 100টা, তোমার মনে একটা হাইপোথিসিস আছে যে এরকম এরকম রেজাল্ট হওয়া উচিত, তাহলে দেখবা যে কিছু বর্ডার লাইন কেস আছে যারা তোমার, তুমি যদি জানো হাউ স্ট্যাটিস্টিক্স ওয়ার্কস, তুমি যদি জানো ওই ডাটাগুলো যদি আমি টোটালের মধ্যে ইনক্লুড করি, আমার কনফিডেন্স ইন্টারভ্যাল বেড়ে যাবে, কারণ ডাটাগুলো নয়েজি, তারা স্প্রেড আউট, তাই না? তাহলে তুমি সিলেক্টিভলি ওই নয়েজি ডাটাগুলোকে বলবা এক্সপেরিমেন্টাল ফেলিওর, তাহলে ওইটাকে যদি ফেলে দাও, দেখবে যে তোমার হাতে খুবই নাইস এন্ড টাইট ক্লিয়ার, মানে কনফিডেন্স সহকারে পি ভ্যালু ভেরি ন্যারো 0.001 এরকম ডাটা আসবে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু পেপারের মধ্যে থাকবে না, এই ডাটাটা স্ট্যাটিস্টিক্সও রিপ্রেজেন্ট করবে না, কারণ এটা প্রি স্ট্যাটিস্টিক্স, তুমি ডাটাটাকে ইনপুট করো নাই ইনটু ফাইনাল অ্যানালাইসিস। তাহলে ওইখানেও তোমার জাজমেন্ট হলো এই ডাটাটা নয়েজি, এই জন্য তুমি বাদ দিছো, মনে করো তুমি অনেস্টলি বাদ দিছো, কিন্তু তোমার ডিপ সাবকনসিয়াস মাইন্ডে যেহেতু একটা ড্রাইভ আছে, আই হ্যাভ টু প্রডিউস এ রেজাল্ট, কারণ আমার কাছে প্রেশার আছে, আই হ্যাভ টু প্রডিউস সাম মিনিংফুল রেজাল্ট। আমি যদি দেখি যে ডাটা ডাজন্ট শো এনিথিং আইদার গুড ওয়ে অর ব্যাড ওয়ে, দ্যাট মিনস আই এম নট ডুইং এনিথিং, এবং আমার যারা বস আছে তারা হয়তো অ্যাপ্রিশিয়েট করবে না, দে ওয়ান্ট এ কনক্রিট রেজাল্ট। এটা করার জন্য অনেকে বাধ্য হয়ে নোয়িংলি আর আননোয়িংলি চেরি পিকিং করে, সেটা কিন্তু স্ট্যাটিস্টিক্স এরও বিয়ন্ডে, তাই না? তাহলে ওইখানে একটা আনসার্টেনিটি আছে, মানে মানে স্ট্যাটিস্টিক্স এর আনসার্টেনিটি লেভেল যে কত ভাবে আসতে পারে, এটা মানুষ যদি অ্যাওয়ার না হয়, দে উইল মিসইন্টারপ্রেট ইট ফর শিওর। আমি ভাই এই ব্যাপারে একটু কথা বলতে চাই যদি আমাদের সময় থাকে। সেটা হচ্ছে যে আপনি যে পয়েন্টটা তুলছেন ভাই, এটা আসলে খুবই খুবই সিগনিফিকেন্ট একটা ইস্যু, এবং এটা হচ্ছে যারা, আমি যে বললাম যে বিভিন্ন ধরনের স্টাডি করে মানুষজনের পাবলিশ আর্টিকেলের ডেটার অ্যাকুরেসি নিয়ে স্ট্যাটিস্টিশিয়ানরা আসলে চেক করে, তো তারা ওয়ান অফ দ্য মেজর সোর্স অফ এরর হিসেবে আইডেন্টিফাই করে যে হাউ উই ট্রিট আউটলায়ার। আমি বললাম আউটলায়ার সাথে সাথে আউটলায়ার হয়ে গেল, এটা তো আমার উইশফুল থিঙ্কিং, ইটস নট জাস্টিফাইড। তো মোর অ্যাকসেপ্টেবল ওয়ে হচ্ছে আপনি যেটাকে আউটলায়ার বলতেছেন, আপনি সেই আউটলায়ার ছাড়া আপনি যেটাকে মনে করছেন এটা আউটলায়ার, আপনি আপনার মতো ডেটা ক্লিন করতেছেন, ডেটা ক্লিনিং বা ফিল্টারিং যেটা বলে, ফিল্টারিং করে আপনি অ্যানালাইসিস করবেন, এবং আপনি উইদাউট ফিল্টারিং আরেকটা অ্যানালাইসিস করবেন, এবং দুইটাই রিপ্রেজেন্ট করবেন। এবং আপনি যদি এস্টাবলিশ করতে চান যে আপনি যেভাবে ফিল্টারিং করছেন দ্যাট হ্যাজ সাম রিজনস, দেন আপনাকে ওই যে আপনার এক্সিওম হোক, আপনার অ্যাজাম্পশন হোক, বা বেসড অন এক্সপেরিমেন্টাল বা ইম্পেরিক্যাল ফ্যাক্ট হোক, সেগুলো দিয়ে আপনাকে বলতে হবে যে এই কারণে এটা আমি এক্সক্লুড করছি, বাট যদি ইনক্লুড করো তাহলে রেজাল্ট হবে এরকম। ডেলিবারেটলি এই জিনিসটা করাটা আউটরাইট ডেটা ফ্যাব্রিকেশন, এবং ইট হ্যাজ লটস অফ কনসিকুয়েন্সেস। আপনি যদি রিট্রাকশন ওয়াচ নামে একটা সাইট আছে, ওয়েবসাইট, সেখানে যান, দেখবেন যে অনেক স্টাবলিশড ক্যারিয়ার প্রফেসর স্টুডেন্ট তাদের ডিগ্রি আপনার রিট্রাক্ট হয়ে যায়। যেমন বায়োলজিক্যাল রিসার্চ এবং বায়োমেড ক্ষেত্রে এটা আসলে আরো মানে বেশি দেখা যায়, কারণ এই ফিল্ডগুলো খুবই সেন্সিটিভ বিকজ অফ দিস কাইন্ড অফ ফ্যাব্রিকেশন। The scientific community is losing a lot of money, এবং real people are facing harm. এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা গুড এক্সাম্পল। তবে আমি এখানে অ্যাডিশনাল একটা কথা বললাম, এটা তো ফ্যাব্রিকেশন, কিন্তু এটা একটা আননোয়িংলি যদি করে তাহলে এটা পটেনশিয়ালি প্রবলেম, যদি নোয়িংলি করে তাহলে ফ্যাব্রিকেশন। আমরা মনে করো বেনিফিট অফ ডাউট দিলাম যে সায়েন্টিস্ট আসলে নোয়িংলি করে নাই, আননোয়িংলি করছে, তাহলে এটা বলবো যে পটেনশিয়াল সোর্স অফ আনসার্টেনিটি। কিন্তু এটাকে কারেকশন করার উপায় আছে, কারণ সাধারণত অধিকাংশ ইম্পর্টেন্ট রিসার্চ মাল্টিপল ল্যাব মাল্টিপল কান্ট্রিতে করে। আমি যদি চেরি পিকিং করি, এই রেজাল্ট অন্য পাবলিকরা একই রেজাল্ট পাবে না, কারণ আমি তো ফ্যাব্রিকেটেড অথবা আননোয়িংলি চেরি পিকিং করছি। কাজে সায়েন্স এভাবে একে অপরকে কারেক্ট করে ওভার টাইম। কিন্তু প্রবলেম হলো মানে
এরর চেকিং মেথড যদি তোমার কোনো পলিটিক্যালি ড্রিভেন হয়, তাহলে তো এটা ক্রস চেক করার কোনো উপায় নাই, কারণ তুমি এখন অথরিটি থেকে রেজাল্টটা আসছে and you don't have the machinery to do the actual experiment, এজন্য তারা যা করছে তাই মেনে নিতে বাধ্য। মানে ইন থিওরি এই চেরি পিকিংটা ওভারকাম করা ইজি, কিন্তু অনেক সময় প্র্যাকটিক্যালি করা যায় না ডিউ টু রিসোর্স লিমিটেশন এবং জিওপলিটিক্যাল স্ট্রাকচার। একটা কিছু হচ্ছে ট্রান্সপারেন্সি, বিকজ অফ দ্য ল্যাক অফ ট্রান্সপারেন্সি দেয়ার ইজ নো ওয়ে অফ ডিটারমাইনিং। হ্যাঁ, অনেক সময় বলে যে আমাদের বিজনেস সিক্রেট, এটা শেয়ার করব না, তাহলেও তো একটা প্রবলেম, তাই না? সেটাই। তাহলে এই আনসার্টেন ওয়ার্ল্ডের মধ্যে তুমি যদি কিছু সার্টেনিটি অথবা গাইডলাইন পেতে চাও পার্শিয়াল, তাহলে সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্সটা আমরা ডে টু ডে লাইফে ইউজ করি। কিন্তু এটাকে আমরা তাহলে এখন ফোকাস করি যে আমরা অরিজিনাল উদ্দেশ্য ভুল, আনসার্টেন ওয়ার্ল্ডের মধ্যে আমরা একটা গাইডলাইন পেতে যাচ্ছি এবং সায়েন্সটা ইউজ করে এবং আমরা সবাই বেনিফিশিয়ারি। কিন্তু এখন আমরা একটু নেগেটিভ দিকে যাই। হাউ স্পেসিফিক্যালি a statistics can be used fraudulently, or statistics can be used with a biased mind. যেমন আমরা জানি একটা আমি অনেক আগে মেনশন করছিলাম একটা বই আছে, হাউ টু লাই উইথ স্ট্যাটিস্টিক্স। মানে একই সত্যি কথাটাকে স্ট্যাটিস্টিক্যালি অন্যভাবে ইউজ করে ইউ ক্যান জাস্ট লাই এন্ড পিপল উইল বিলিভ ইট। তাহলে এইটা কিছু এক্সাম্পল দাও রিয়েল লাইফে, মানে জাস্ট অডিয়েন্সের ওরিয়েন্টেড হওয়ার জন্য, যে রিসার্চ শুনলে সাথে সাথে মানে দে শুড বি কেয়ারফুল। রাইট, আমি চেষ্টা করবো অ্যান্সারটা দিতে, বাট ইটস ভেরি ডিফিকাল্ট টু অ্যান্সার, কারণ এত ব্রড স্কোপ আর এত এক্সাম্পল, আমি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল দিয়ে এক্সপ্লেইন করার চেষ্টা করব। আচ্ছা, দেয়ার আর লটস অফ ওয়েজ এই ইয়েগুলো করা যায়, মিসরিপ্রেজেন্টেশনগুলো করা যায়। আমরা যে প্রথমেই যখন ডিসকাশনের শুরুতে বলেছিলাম যে আপনার স্ট্যাটিস্টিক্স এর কাজই হচ্ছে ডেটা কালেকশন, অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন। সো আপনি যে কথাটা বলতেছেন দ্যাট মোর আমরা ইন্টারপ্রিটেশনে আপনার ফোকাস করতে পারি, কারণ ওই যে আপনার পোস্ট হক অ্যানালাইসিস যেগুলো নিয়ে আমরা কথা বললাম, দে আর মোর দ্য ইন্টারপ্রিটেশন স্টেজ, অথবা somehow related to the analysis and interpretation. তো চেরি পিকিং তো ভাই আপনার অলরেডি কথা বলে ফেললাম, ঠিক আছে। তারপর যে আউটলাইনের কথা বলে ফেলছি, আপনি যদি খুব কেয়ারফুলি ম্যানিপুলেট করেন এই জিনিসগুলা, ঠিক আছে, তাহলে আপনি খুব ইজিলি ডেটা শেপ করতে পারবেন। আমি নিজে আমার থিসিসে এরকম কিছু একটা সার্টেন সিচুয়েশন আসলে যে আমাদেরকে একটা সার্টেন ওয়েতে ডেটা অ্যানালাইসিস করতে হয়েছিল, এবং আমি আমার পিএইচডি ডিফেন্সের সময় এই জিনিসটা মেনশন করি নাই। মেনশন করি নাই বলতে ওইভাবে না যে আমরা কিভাবে করছি সেটা মেনশন করছি, বাট ওটার কারণে একটা এরর হইতে পারে সেটা আমি মেনশন করি নাই। সো ওই যে ক্লোজ সেশনের যে ইয়াটা হয়, সেখানে একজন প্রফেসরের কোশ্চেন ছিল যে তুমি যে কাজটা করছো তোমার কি মনে হয় যে এটার কারণে কোনো ফলো আপ প্রবলেম হইতে পারে। সো আই ট্রাই টু অ্যান্সার ইন লট অফ ওয়ে। আমি এডমিট করছি যে আমরা যে কাজটা করছি উই হ্যাড টু ডু ইট বিকজ অফ দিস, বাট আমি আসলে শিওর ছিলাম যে এটার কারণে কোনো মানে ফলো আপ এরর হতে পারে কিনা। এবং সেখানে একটা এরর ছিল, কারণ ওই প্রফেসর স্ট্যাটিস্টিক্যালি খুবই সাউন্ড নলেজ রাখে আর কি, এবং সে আমাকে বলছে যে তুমি যেটা করছো দ্যাটস নট রং, কারণ তুমি বলতেছো তুমি এটা করছো, ইউ ডিসক্লোজড ইউর মেথড, বাট দ্যাট কামস উইথ সাম ফলো আপ অ্যানালাইসিস যেটা করা যাইতে পারতো, যেটা আমরা পরে করছি। তো এই যে আপনি যদি স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে প্রপার আইডিয়া না রাখেন, আপনি কিন্তু ইজিলি ওই যে ফলো আপ অ্যানালাইসিস না করে পার পেয়ে যাবেন। দ্যাটস ওয়ান ওয়ে অফ মিস ইউজিং। কারণ আমি আপনাকে স্পেসিফিক্যালি বলতে পারি যে আমরা রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে দেখছি যে একটা ডাটা একটা স্পেসিফিক ওয়েতে বিহেভ করে, তো ওই কারণে আমরা ওই জিনিসকে ফিক্স ধরে অ্যানালাইসিসটা করছি। সো ইটস ভেরিফাইড বাই প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স, যেটা অ্যাকসেপ্টেবল, বাট দ্যাট ক্রিয়েটস অ্যানাদার প্রবলেম, দ্যাটস কল্ড ল্যাক অফ ফিট। আমরা তো ডেটা ফিট করি, স্ট্যাটিস্টিক্স আসলে মূলত রেগ্রেশন এবং ডেটা ফিটিং নিয়ে কাজ করে, তাই না? সো একটা জিনিস অ্যাপ্লাই করার জন্য যে একটা কনসিকুয়েন্স হিসেবে ল্যাক অফ ফিট হইতে পারে, সেটা নিয়ে কোনো আলোচনা করা হয়েছে কিনা, বা এটা এক্সপ্লোর করে দেখা হয়েছে কিনা যে কি পরিমাণ ল্যাক অফ ফিট হচ্ছে। সো জাস্টিফাইড এবং অনেস্ট অ্যানালাইসিস হবে যে দুইটাই দেখানো, ল্যাক অফ ফিটটাও দেখানো এবং আমরা কি পাইছি সেটা দেখানো। সো যেহেতু আমরা জেনারেল পিপল, আমরা শুধু জেনারেল পিপল না, অনেক সায়েন্টিফিক পিপল যারা স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে জানে না, তাদের এই জিনিসগুলো জানাই সম্ভব না। আমি নিজেও জানছি আমার ডিফেন্সে এসে। অ্যাকচুয়াল ডাটা নিয়ে কাজ করতে যে প্রবলেম পড়লে তখন বোঝা যায়। আমিও যেরকম মানে আমার ডাটা অ্যানালিসিস সময় অনেকগুলো ব্যাপার বুঝতে পারছি যেটা আমার আগে কোনো আইডিয়াই ছিল না। যেমন আমি
তোমাকে মেনশন করছি যে রিসার্চ মেথড বোঝার জন্যই বাংলাদেশে আমি ডাক্তারদের প্রবলেমটা কি, ডাক্তারদের এমবিবিএস দিয়ে এটা একটা ট্রেনিং, কিন্তু অ্যাকচুয়াল সায়েন্টিফিক রিসার্চের জন্য বেসিক্যালি ডাক্তাররা ওয়েল প্রিপেয়ার্ড না, স্পেশালি যারা বাংলাদেশে গ্রাজুয়েট করে। এই জন্য আমি একটা মাস্টার্স করছিলাম এমপিএ, ওখানে আমার উদ্দেশ্য ছিল এই অ্যাকচুয়াল রিসার্চটা কিভাবে হয়, ডাটা অ্যানালাইসিস কিভাবে হয়, এপিডেমিওলজি, সোশ্যাল স্টাডি। তা এখানে ওটা ডিগ্রিটা করে আমার মনে হচ্ছে আমি স্ট্যাটিস্টিক ভালোই বুঝি, কিন্তু অ্যাকচুয়াল পিএইচডি করে যখন আমার হাতে অনেক ডাটা গুলো আসলো, সেটাকে অ্যাকচুয়ালি কিভাবে প্রেজেন্ট করবো, হুইচ statistical test will be a good representative test for the data I have, এটা অ্যান্সার কোথাও ছিল না, এবং আমার আগে ট্রেনিংও কাজে দেয়নি। আমাকে অনেক মানে বছর খানিক সময় নিয়ে আস্তে আস্তে করে ফর্মুলেট করে হাতে করি বলে না, মানে অ্যাকচুয়াল ডাটা নিয়ে কাজ করলে তখন ভালো করে শেখা যায়। কিন্তু যারা নিউজ পেপার জার্নালিস্ট, তাদের তো এক্সপিরিয়েন্স নাই এবং দে ডোন্ট হ্যাভ টাইম, তারা হলো স্ন্যাপ জাজমেন্ট চায়, স্ন্যাপ জাজমেন্ট, তাদের কাছে সবকিছু ডিটারমিনিস্টিক। হ্যাঁ, ভেরি সিম্পল। এখন তারা, তুমি যেটা বললা যে ইভেন ইন প্রিন্সিপাল, যেহেতু যারা হাইলি কোয়ালিফাইড, স্ট্যাটিস্টিক্যালি ম্যাচিওর, তাদের কাছেও এই সাবজেক্টিভ ব্যাপারটা হিডেন থাকে। যেমন আমার তোমার ক্ষেত্রে কিছু হয়েছিল, যারা ম্যাচিওর তারা দেখা দিতে পারছে, তাই না? তাহলে আমরা মনে করো আনইনটেনশনালি মিস্টেক করছি ফর এক্সাম্পল। কিন্তু এই অংশটা যদি বাদ দাও, মানে অ্যাকচুয়াল ইন প্রিন্সিপাল এররের কথাটা বাদ দাও, যারা যারা নিউজ রিপোর্টার অথবা সায়েন্স রিপোর্টার অথবা পলিটিক্যালি ড্রিভেন মানে স্টেটমেন্ট প্রডিউসার, তারা তো এইসবের ঊর্ধ্বে। তাদের কাছে they can make a lot of different things from the same data, তাই না? আমি একটা এক্সাম্পল দিলাম যে ড্রাগের ব্যাপারে যদি বাদ দাও, তুমি ওয়েদার প্রেডিকশনের ব্যাপারটা বললাম। এখন মনে করো এই স্ট্যান্ডার্ডাইজেশন একটা ব্যাপার আছে, তাই না, ডাটার মধ্যে, মানে স্পেশালি যে ফার্মাসিউটিক্যালস এপিডেমিওলজি স্টাডি, তুমি স্ট্যান্ডার্ডাইজেশন যদি করো, দেখবা যে তোমার কনফিডেন্স ইন্টারভাল বাড়ে কমে, আবার পি ভ্যালু চেঞ্জ হয় ডিপেন্ডিং অন কোন গ্রুপকে তুমি বাদ দিছো। রাইট। হ্যাঁ, তুমি মনে করো শুধু ওমেনের মধ্যে টেস্ট করো, দেখবা যে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, কিন্তু মেল এন্ড ফিমেল একসাথে কম্বাইন করে টেস্টটা রান করো, ইট উইল লুজ ইটস সিগনিফিকেন্স। এখন তুমি যদি দেখো যে ইউ ওয়ান্ট টু ডিসক্রেডিট দ্য রেজাল্ট, তুমি তখন বলবা যে 100 পপুলেশনের মধ্যে ইট ওয়াজ নট সিগনিফিকেন্ট। কিন্তু তুমি যদি অ্যাকচুয়াল রিসার্চ কোশ্চেনটা দেখো, আসলে কোশ্চেনটাই ছিল প্রেগন্যান্সির পরে 6 মাস পরে মেয়েদের স্বাস্থ্য কেমন থাকে, এটার অরিজিনাল কোশ্চেন ছিল, সেটার মধ্যে মেল আনার দরকার নাই তো, এবং অরিজিনাল রেজাল্টটা ওয়াজ সিগনিফিকেন্ট। কিন্তু তুমি যদি ডিসক্রেডিট করার ইন্টেনশন নিয়ে স্টাডিটা দেখো, তুমি দেখবা পপুলেশনের 100 জনের মধ্যে টেস্ট করলে দেখা যায় যে হসপিটাল থেকে ডিসচার্জের পরে কোনো ডিফারেন্স নাই। রাইট, এক্স্যাক্টলি। মানে তোমার ইন্টেনশন কি, দ্যাট ইজ এ মেইন ড্রাইভিং ফোর্স। হাউ এখানে আমি আরেকটা কথা অ্যাড করতে চাই ভাই, আমি একটু একাডেমিক সাইড থেকে বলবো যে there are deliberate attempt of cherry picking বা ডেটা মডিফিকেশন, ফ্যাব্রিকেশন বলবো না, ফ্যাব্রিকেশনটা আসলে খুব সিরিয়াস চার্জ, মানে সবাই ফ্যাব্রিকেশন করে না, বাট ওই যে নিজেকে নিজে কনভিন্স করা, ওকে এই অ্যানালিস্টটা আসলে রাইট, তার কিছু মোটিভেটিং ফ্যাক্টর আছে, আমার মনে হয় সেগুলো ইগনোর করে শুধু রিসার্চারদেরকে দোষ দেওয়া ঠিক হবে না। যেমন ইউএস এর একাডেমিক ক্যারিয়ার খুব খুব কম্পিটিটিভ, আপনার একাডেমিক ক্যারিয়ার এবং ইন্ডাস্ট্রি ক্যারিয়ার দুটারই চ্যালেঞ্জ আছে, দুই রকমের চ্যালেঞ্জ। একাডেমিক ক্যারিয়ার চ্যালেঞ্জ হচ্ছে আপনার টেনিওর, ফর দ্যাট ইউ নিড গ্র্যান্ট, ইউ নিড পাবলিকেশন। সো এটা আসলে একটা চেইন ইভেন্ট এবং একটা ডমিনো ইফেক্টও আছে। কিরকম? মোস্ট অফ দ্য জার্নাল পেপার তারা স্ট্যাটিস্টিক্যালি ইনসিগনিফিকেন্ট ডেটা পাবলিশ করতে চায় না। দিস ইজ এ বায়াস, দিস ইজ নট এ জাস্টিফাইড বায়াস, বাট দিস ইজ এ বায়াস। কেন চায় না? তারা চায় তাদের ইম্প্যাক্ট ফ্যাক্টর বাড়ুক। ইম্প্যাক্ট ফ্যাক্টর তখনই বাড়বে যখন আপনি সিগনিফিকেন্ট, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট রেজাল্ট দেখাতে পারবেন। That's why they kind of demote or like they kind of reject, discourage doing analysis that shows statistically insignificant relation. So you're actually biasing the jury or the judge. It's a precondition. So যেটা হয় তারপর আপনি ওই, এটা আসলে আপনার একাডেমিক প্র্যাকটিসে ইফেক্ট ফেলে, তো আপনি ওইভাবেই
চেষ্টা করেন যে ডেটা অ্যানালাইসিস করতে একটু ঘুরায় পেঁচায়, যাতে আপনার একটা সুন্দর সিল্কি স্মুথ রেজাল্ট আসে, যেটা দিয়ে আপনি একটা ভালো ইমপ্যাক্ট ফ্যাক্টরে পাবলিশ করতে পারবেন, ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে পাবলিশ করতে পারবেন। জার্নাল এডিটরও লাইক করবে, কারণ এটা একটা আপনার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট রেজাল্ট আসছে। তারপর এটার উপর বেস করে আপনি গ্র্যান্ট অ্যাপ্লাই করবেন, আপনি গ্র্যান্ট পাবেন, কারণ যারা গ্র্যান্ট রিভিউ করে তারা দেখতেছে তার অনেক পাবলিকেশন আছে এবং সে সিগনিফিকেন্ট রেজাল্ট দেখাইছে। এক্স্যাক্টলি। তো ওই গ্র্যান্টে না আবার আপনি ওই সেম কাজ করবেন আর কি, স্ট্যাটিস্টিক্যালি ম্যানিপুলেট করে রেজাল্ট ভাবে দেখাবেন। সো ইটস আ সাইকেল, এটাও একটা ভিশিয়াস সাইকেল আর কি। এবং একাডেমিয়াতে এটা খুবই প্রেভেলেন্ট। ইটস কাইন্ড অফ ট্যাবু, কথা বলে না, কারণ ইটস এন ওপেন সিক্রেট। বাট দেয়ার আর স্টাডিজ, আর্টিকেলস, পাবলিকেশন এভেলেবল যারা স্টাডি বাই স্টাডি ধরে দেখেছে যে এইসব জার্নাল পেপারে এত পার্সেন্ট পেপারে এই ধরনের এরর হয়েছে, এবং কিছু জিনিস ডেলিভারি এবং কিছু হচ্ছে জাস্ট এই কম্পিটিশন টিকে থাকার জন্য। সো ইটস আ ভেরি বলতে ফেটাল ফ্ল অফ দ্য সিস্টেম। আচ্ছা, তুমি যেটা বললা এগ্রিড, খুবই কমপ্লেক্স সিচুয়েশন এবং এটার মধ্যে অনেক ব্যুরোক্রেটিক ব্যাপার আছে, পিয়ার রিভিউ আছে। দ্যাটস ওকে, এটা হলো নেচার অফ রিয়ালিটি। কারণ এখন আমি মনে করো একটা শার্টের বোতাম লাগাবো, এই বোতাম লাগায় তো এটা তো সিম্পল একটা টাস্ক। এটা তুমি যদি অ্যাকচুয়ালি দেখো হাউ ইট ইজ বিং ডান, ওই চায়না থেকে বোতাম আসতে হবে, তারপরে বাংলাদেশ থেকে সেলাই দিতে হবে, তারপরে প্রোডাক্টটা আসবে, শিপমেন্ট হতে হবে, কত কোম্পানি আছে। আমার কাছে আসার আগে এই সিম্পল কাজের জন্য হাজার হাজার ফ্যাক্টর। কাজে রিসার্চটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটার উপরে মানুষের পাবলিক লাইফ ডিপেন্ড করে। কারণ তুমি কোন ড্রাগ দিবা, তাহলে এরকম একটা ঘটনাতে অনেক কমপ্লেক্সিটি থাকবে, এটা নেচার অফ রিয়ালিটি, এটা মেনে নিতে হবে। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো যে বি অ্যাওয়্যার হওয়া যে দেয়ার আর লট অফ সাবজেক্টিভ কম্পোনেন্ট এন্ড দেয়ার আর লট অফ মানে মার্জিন অফ অ্যাকোমোডেশন। তুমি মানে রিসার্চ করলে অটোমেটিক্যালি যে অ্যাক্টিভ অন এন্ড অফ বাটনের মতো না, তাই না? মানে পাবলিকের জন্য অনেকে মনে করে অন এন্ড অফ বাটনের মতো, কিন্তু আসলে তা না। এটা মোর কেয়ারফুল হতে হবে। কারণ যদি যারা প্রোভাইডার তারা যদি নিজেদের মধ্যে কম্পিটিশন করে জিনিসটা ঘোলাটে বানায়, তাহলে যারা রিসিভার তারা যদি অ্যাওয়ার না হয়, দে উইল বি দ্য সাফার। আমার তোমার কথা বলার উদ্দেশ্য হলো যারা রিসিভার মানে পাবলিক অথবা জেনারেল পিপল, তারা যেন ঘোলা জলের মধ্যে অ্যাট লিস্ট কেয়ারফুলি পানিটা নেয়, বেছে বেছে দূষিত পানি যেন না নেয়, তাই না? যাতে জানতে পারে পানিটা ঘোলা। এক্স্যাক্টলি, এগ্রিড। খুবই ভালো, খুবই ভালো। তুমি খুবই একটা ভালো টপিক ইন্ট্রোডিউস করলা, এটা আমি মনে করি অনেকে হেল্প হবে। তবে আমরা আজকের ডিসকাশন এইটুকু রাখি, আমরা নেক্সট টপিকে যাওয়ার আগে